সকলকে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে যে আহ, ঋত্বিক ঘটকের জন্ম শতবার্ষিকী উদযাপন, এই ধরনের প্রতিবেদন যখন দেবে, সেটা ঋত্বিক ঘটক কেন, অন্য কোনো ব্যক্তিও যদি দিয়ে থাকে, তাহলে তার কেন তিনি বিখ্যাত সেটা জাস্ট কয়েক লাইনের মধ্যে কমপ্লিট করে দিতে হবে। কারণ ঢাকায় জন্মগ্রহণ করেন চলচ্চিত্র নির্মাতা চিত্রনাট্যকার ঋত্বিক ঘটক। এই যে জন্মগ্রহণ করার বিষয়টা আহ দেওয়া যেতেও পারে, নাও দিলেও কোনো অসুবিধা নেই। উনি কেন প্রথম, ওনার কাজ হচ্ছে 1950 সালে, যেটা হচ্ছে নিমাই ঘোষের ছিন্নমূল ছবিতে নির্দেশক, সহ নির্দেশক, অভিনেতা হিসেবে তার চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ। কটি কাজ করেছিলেন? 8টি পূর্ণ দৈর্ঘ্যের ছায়াছবি এবং কিছু স্বল্প দৈর্ঘ্যের এবং তথ্যচিত্র নির্মাণ করেন। ঠিক আছে, যেটা আমি গতকালও বলেছিলাম যে ঋত্বিক ঘটক বিখ্যাত সমস্ত তথ্যচিত্রগুলো রয়েছে তার, যার মধ্যে তার প্রথম বাণিজ্যিক ছবি ছিল অযান্ত্রিক। এছাড়া তার সেরা ছবিগুলো হচ্ছে মেঘে ঢাকা তারা, এগুলোকে না সিঙ্গেল কোটে রেখো, কোমল গান্ধার, সুবর্ণ রেখা, বিশেষ করে কোমল গান্ধার, মেঘে ঢাকা তারা। 1970-এ পদ্মশ্রী পান, আর 1974-এ যুক্তি তক্ক গপ্পর জন্য রজত কমল পুরস্কার পান। 2025 সালে জন্মশতবার্ষিকীতে বিশ্ববরেণ্য পরিচালককে শ্রদ্ধার্ঘ। এবার এই যে দেওয়া হলো, উনি কিভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলেছেন এখনকার কনটেক্সটে সেটা দিতে হবে। ওনাকে নিয়ে কি কি অনুষ্ঠান হচ্ছে ওনার শতবার্ষিকীতে, শুধু সেইটুকু দিতে হবে, দিলেই যথেষ্ট। আচ্ছা, এবার ঋত্বিক ঘটক কিভাবে দেখেছেন যে তার দেখাটা কোথায়, না তার চোখে দেশভাগ উত্তর সমস্ত বাঙালির পরিচয়ই হচ্ছে উদ্বাস্তু। কারণ দেশভাগের যন্ত্রণাটা খুব সুন্দরভাবে তিনি প্রত্যক্ষ করেছিলেন, যে নির্মম, যে অসহনীয় যন্ত্রণা, সেটাই তার ফিল্মের মধ্য দিয়েও কিন্তু উঠে এসেছে। ইভিন শুধু ঋত্বিক ঘটক একজন চিত্র পরিচালক হিসেবে তিনি বিখ্যাত এটা ঠিকই, কিন্তু ঋত্বিক ঘটকের আরো একটা পরিচয় আছে, যেটা হচ্ছে যে তিনি ছোট গল্প লিখতেন নিজের কথাটা বলবার জন্য, কারণ ছোট গল্পতেই সেটা প্রকাশ করা যায়। এবং সেই কারণে 50টা নয়, মাত্র 15টা ছোট গল্প উদ্ধার করে প্রথম প্রকাশ করেছিল ঋত্বিক মেমোরিয়াল ট্রাস্ট। সেটা যে জানাচ্ছ যে মেমোরিয়াল, ঋত্বিক ঘটকের যে মেমোরিয়াল ট্রাস্ট আছে সেইটা, ঠিক আছে, যেটা হচ্ছে 38 ঋত্বিক মেমোরিয়াল ট্রাস্ট 38 বছর আগে আজকের মতোই একটা ঋত্বিকের জন্মদিনে, ঠিক আছে, মানে এই বছরটায় নয়, এটা আগে প্রকাশ করা হয়েছিল, এটা একটা গেল। এছাড়া ওনার গল্প থেকে বা ছায়াছবি থেকে যে সমস্ত মানে যে কি বলবো চিত্রগুলো ছিল, সেগুলো গণেশ হালুই, চিত্তপ্রসাদ, গণেশ পাইন, সোমনাথ হোর, যারা বিখ্যাত সমস্ত এই মুহূর্তের এই প্রজন্মের যারা বিখ্যাত চিত্রশিল্পী, তারা কিন্তু এঁকেছেন। ইভেন ঋত্বিক ঘটক নিজেও আঁকতেন, তার নিজের স্কেচও রয়েছে, এবং তার মৃত্যুর পর তার কাজের যে প্রভাব, সেটা কিন্তু সত্যজিৎ রায়, মৃণাল সেন, গৌতম ঘোষের মতো বিশিষ্ট চলচ্চিত্র পরিচালকদের ওপরেও কিন্তু প্রভাব ফেলেছে গভীরভাবে, সেটা লিখতে হবে। আর লাস্ট প্যারাতে এই বছর যেটা হয়েছে যে তার স্মরণ সভায় সত্যজিৎ রায় নিজে ঋত্বিককে অধিকতর বাঙালি বলে চিহ্নিত করেছিলেন। আর সল্টলেকের চিহ্নিত করেন, এখানে একটা দাড়ি দিয়ে দিও, সল্টলেকের একে ব্লক অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোয় এবছরের থিম ছিল যুক্তি তক্ক আর গপ্প। ঋত্বিক ঘটক যেভাবে তার প্রতিটি চলচ্চিত্রে জীবন দর্শনের সপক্ষে যুক্তি সাজিয়েছিলেন, সেই ভাবনাই কিন্তু এখানে থিমের ক্ষেত্রেও দেখা গেছে। তাহলে তার জন্মদিনের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সেটা কি করা হয়েছিল, তার বিখ্যাত একটি ফিল্ম ছিল যুক্তি তক্ক আর গপ্প, সেই পার্টিকুলার ফিল্মটাকে কিন্তু ঋত্বিক ঘটকের যে পার্টিকুলার এই ফিল্মটাকে কিন্তু দুর্গাপূজায় থিম হিসাবে ব্যবহার করা হয়েছে। দেশভাগের যন্ত্রণা, নারী ভাবনা, নিঃসঙ্গতা, মানে এই তিনটে কি আলাদা আলাদা করে প্রচুর লেখা হয়ে যাবে, যার জন্য আমি এক লাইনে টেনে দিয়েছি। প্রতিটা ক্ষেত্রে ক্যামেরার ফ্রেম আজকের পরিচালকদেরকেও প্রভাবিত করে, তার কারণ হচ্ছে তোমরা জানবে যে এই ক্ষেত্রে আমি ইনফরমেশনটা দিয়ে রাখছি, মেঘে ঢাকা তারা, এই বিখ্যাত ফিল্মটার বর্তমান প্রজন্মেও শাশ্বত চট্টোপাধ্যায়ের একটা ফিল্ম আছে বোধহয়, ওটারও বোধহয় নাম একই রেখেছে। তো সেই ফিল্ম মানে প্রভাবিত করেছে, এটা আর কি আমি ইনফরমেশনটা দিয়ে রাখলাম। আমি পারলে আমি আরেকবার নামটা দেখে সেটাও বলে দেবো, ঠিক আছে। মেঘে ঢাকা তারাই আছে, ওটা শাশ্বত বর্তমান প্রজন্মে, ঠিক আছে।
আর ঋত্বিক ঘটকের তো বিখ্যাত ফিল্ম হচ্ছে মেঘে ঢাকা তারা, ঠিক আছে, এবং তার ডায়লগও খুবই বিখ্যাত। সেই দাদা এবং বোনের যে চিরন্তন সংলাপ, সেটা খুবই বিখ্যাত। যাই হোক, শতবর্ষ পূর্ণ হওয়া প্রয়াত পরিচালক অন্য রকম ভাবে ভাবতেন বলেই হয়তো তার ছবি বাকিদের থেকে আলাদা, এবং তাই তিনি স্বতন্ত্র। মানে তার সিনেমাতে বা তার চলচ্চিত্রে যেভাবে সঙ্গীত বা শব্দ, বিশেষ করে শব্দকে ব্যবহার করা হয়েছে, মানে একটা বৃষ্টির শব্দ বা একটা দেশভাগের যন্ত্রণা, তার যে শব্দ, এই যে শব্দ মূর্ছনা যেভাবে ব্যবহার করা হয়েছে, তা সমসাময়িক কোন চিত্র আজকের তো নয়, সমসাময়িক অন্য কোন চিত্র পরিচালকের কিন্তু সিনেমাতে ওইভাবে ব্যবহার করা হয়নি। ইভিন সত্যজিৎ রায়ও নয়, মৃণাল সেনও নয়, মানে ত্রয়ী বলা যেতে পারে সেই সময়, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন। তো কিন্তু তার মধ্যে নিঃসন্দেহে ওই শব্দ মূর্ছনা ব্যাপারটা কিন্তু ঋত্বিক ঘটকের সিনেমাতেই বেশি করে এসেছে। বিশেষ করে এক কথায় আমরা বলতে পারি এরকম সংকটময় সময়ের চিত্র, সংকটকালীন সময়ের চিত্র, মানে ঋত্বিক ঘটকের সিনেমা মানেই কিন্তু সেই সংকটকালীন যে সিনেমার যে চিত্র, মানে সময়ের যে চিত্র, সেইটা উঠে এসেছে। যা কিছুটা পরবর্তীকালে অনেকটাই মৃণাল সেনের ছবিতে একটা প্রভাব ফেলেছিল, যা কিছুটা পরবর্তীতে মৃণাল সেনের ছবিতে কিন্তু প্রভাব ফেলেছিল। তো এইভাবেই এটাকে করতে হবে, যেহেতু এটা কারোর জন্ম শতবার্ষিকী, ঠিক আছে। এই মুহূর্তে আর তো কারোর মনে পড়ছে না। আগের বছরটা মানিক বন্দ্যোপাধ্যায়ের ছিল। হ্যাঁ, ওটা একটু দেখে, মানিক বন্দ্যোপাধ্যায় এবছর না আগের বছর, আমি ওটা একটু দেখে বলে দিচ্ছি। ওটা তাহলে করে রাখবে। মানিক বন্দ্যোপাধ্যায়টা তাহলে সেক্ষেত্রে দেখে রাখবে, কারণ মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্য বোধহয় এই বছর আহ মানিক বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্র একটা ছিল, যেহেতু ওটাও গুরুত্বপূর্ণ। যাই হোক, মৃণাল সেনটা এই ঋত্বিক ঘটকটা বললাম, আর একটু আমি দেখে নিই, তারপর চেক করে বলে দেবো। আর রক্তদান শিবির যেটা আছে, আমি আর এই নিয়মটা বলছি না, এটা হচ্ছে বলেই দিয়েছিলাম যে নিজস্ব সংবাদদাতা, যেহেতু এগুলো সবগুলোই কিন্তু সাধারণ প্রতিবেদনের মধ্যে পড়বে, এগুলো একটাও কিন্তু সম্পাদকীয় নয়, ঠিক আছে, এগুলো কিন্তু সবই সাধারণ প্রতিবেদনের মধ্যে পড়ছে। ক খ গ হচ্ছে স্থানের পরিবর্তে, 1 2 3 হচ্ছে তারিখের পরিবর্তে। এটা হচ্ছে কোনো একটা জায়গায় রক্তদান শিবির আর আয়োজন করা হয়েছে, একটা কোনো একটা জেলাকে ধরে নিতে পারো, বা সমগ্র রাজ্য জুড়ে এটাও করতে পারো, ঠিক আছে, কোনো পার্টিকুলার জেলার নাম নাই দিলে, তাহলে সেক্ষেত্রে সমগ্র রাজ্য জুড়ে এটাও হবে। এবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে, আমি যেটা আগের দিনই বলেছিলাম, পার্টিকুলার ডেট যদি মেনশন করতে না হয়, তাহলে এই ধরনের কোনো একটা দিনকে বেছে নিতে হবে। রক্তদান শিবিরের আয়োজন করা হয়, শিবিরে কতজন মহিলা, এটা নিজস্ব একটা কল্পনা, এটা দিতে পারো, কতজন কি বলবো, বা একটা স্থানীয় ক্লাবকে, এই জায়গায় স্থানীয় ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এটা দেবে। সহযোগিতায় শুধুমাত্র ক্লাব তো হয় না, কারণ রক্ত বিষয়টা কোথায় যায়, মেডিকেল কলেজ, তো সেই ক্ষেত্রে ডাক্তার এবং নার্সদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তাই তাদের কথাটা লিখতে হবে। আর রক্ত কেন প্রয়োজন, কি উদ্দেশ্যে রক্তদান শিবিরটা হচ্ছে, তো মেডিকেল কলেজের ডাক্তাররা, আমরা বললে তো হবে না, এক্ষেত্রে আমি বারবার বলেছি কোনো প্রতিবেদনে নিজের মতামত দেওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে মেডিকেল কলেজের ডাক্তাররা জানিয়েছেন যে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য সব সময় রক্তের প্রয়োজন হয়। ব্লাড ব্যাংকে বিভিন্ন গ্রুপের রক্ত পাওয়া যায় না অনেক সময়, তাই ব্লকে সমগ্র জেলা জুড়ে রক্তদান শিবির হলে সেই ক্ষেত্রে রক্ত পাওয়াটা অনেক সহজ হবে। সেই উদ্দেশ্যেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন।
উদ্যোক্তা স্পেলিংটা এইটা হবে, হ্যাঁ, হর্ষৌ দয় জফলা ওকার কয় তয় আকার রয় আকার, উদ্যোক্তা। বর্তমানে মানুষ অনেকটাই সচেতন রক্তদানের বিষয়ে, রক্ত মানুষের প্রাণ বাঁচায়, তাই এই ধরনের শিবিরের আয়োজন শুধুমাত্র স্থানীয় ক্লাবের উদ্যোগে নয়, অনেকেই আজকাল বাড়িতেও করে থাকেন, কারণ অনেকের বাড়িতেই কি উদ্দেশ্যে করা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম প্যারাতে ভালো করে দেখো যে কোথায় এই ধরনের প্রতিবেদনের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে হচ্ছে কোন দিন রক্তদান শিবিরটা আয়োজন করা হচ্ছে, হলো প্রথম পয়েন্ট, কোন দিন হচ্ছে, কোথায় হচ্ছে। তারপরে হচ্ছে সেখানে কারা যুক্ত। স্থানীয়, প্রথমে তো আমি কোনো নির্দিষ্ট কোনো মেডিকেল কলেজকে যুক্ত করতে পারি না, কোনো একটা সংগঠন বা কোনো একটা ক্লাবের মেম্বার তারাই যুক্ত হবে, হলো কারা যুক্ত, কতজন অংশগ্রহণ করেছে। তাহলে ফার্স্ট প্যারাতে এই জায়গাটা, প্রথম প্যারাতে এই পয়েন্টস গুলো কিন্তু আসবে। দ্বিতীয় যে প্যারাটা হবে সেখানে হচ্ছে যে এখানে সহযোগিতায় কারা কারা ছিল বা রক্তটা কোথায় যাচ্ছে। জয়েন করা গেছে তো এবার? আচ্ছা, রক্ত কোথায় সরবরাহ হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। কারা যুক্ত, মানে পার্টিকুলার কোন হসপিটাল বা সাধারণত হসপিটালেই যায় এটা, বিশেষ করে সরকারি হসপিটাল, কোনো প্রাইভেট নার্সিং হোম এইভাবে রক্ত নিয়ে রাখে না আর কি, ঠিক আছে। তো কারা যুক্ত সেটা দেখতে হবে, কি উদ্দেশ্যে রক্তদান শিবিরটা পালিত হচ্ছে, মানে পালন করা হচ্ছে, কি উদ্দেশ্যে রক্তদান শিবির। এবার হচ্ছে রক্তদান শিবির সম্পর্কে কতটা সচেতনতা জাগানো যাচ্ছে। নেক্সট হচ্ছে যে রক্তদান, এই একই প্যারাতে একদম ছোট্ট ছোট্ট করে কতটা সচেতনতা জাগানো যাচ্ছে, পয়েন্ট গুলো বলছি। সবসময় মনে রাখতে হবে, আমি যখন পরীক্ষার হলে যাব, আমি পুরোটা পড়ে গেছি, আমার পক্ষে এতগুলো মানে প্রতিবেদন পড়তে হচ্ছে, স্বাভাবিকভাবে গুলিয়ে যাওয়াটা মানে হতেই পারে যে গুলিয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমাকে পয়েন্ট গুলো মনে রাখতে হবে, যে আমি কোন পয়েন্টটা, তাহলেই কিন্তু ব্যাপারটা মনে পড়ে যাবে, বা আমি অন্য কিছু হলেও মানে একদম এক্স্যাক্টলি লাইন বাই লাইন লিখে না আসতে পারলেও আমি কিন্তু এই ধরনেরই কিছু একটা লিখে আসবো, কারণ সময় খুবই অল্প, ভাবার জায়গা নেই। তার মানে আমার পয়েন্ট গুলো, যে আমি এই পয়েন্ট গুলো লিখেছি, কি আমি ফার্স্ট প্যারাতে কোথায় হয়েছে, কবে হয়েছে, কতজন এসেছিল, অংশগ্রহণ করেছিল, এই পয়েন্ট গুলো কি আমি লিখতে পেরেছি, ব্যাস তাহলে আমি সেকেন্ড প্যারাতে চলে যাব, যে কারা যুক্ত ছিল, মেন উদ্যোক্তা কারা ছিল, মানে এসেছিল, রক্তটা কোথায় গেছে, কি উদ্দেশ্যে রক্তদান শিবির হচ্ছে, কতটা সচেতনতা জাগানো গেছে, যে রক্ত যেহেতু মানুষের প্রাণ বাঁচায়, এবং সেই কারণে আজকাল এই বিষয়টা নিয়ে অনেকেই খুবই সজাগ, অনেকের বাড়িতেই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা রয়েছে, তারা কিন্তু যে বোঝে যে কিভাবে মানে রক্ত, তাদের তাদের কাছে ব্যাপারটা কিন্তু খুব ক্লিয়ার, যে রক্ত না থাকলে কি হতে পারে। আর লাস্ট হচ্ছে একদম মতামত, আমি বলেছি কেউ একজন মতামত দিচ্ছে, তো এক্ষেত্রে কারা দিতে পারে, এক্ষেত্রে ডাক্তাররা দিতে পারে, অর্থাৎ এই স্পেশালিস্ট ডক্টর হচ্ছে রক্ত সংক্রান্ত, তারা হচ্ছে, তাদেরকে বলা হয় হেমাটোলজিস্ট, তারা বলছেন যে শুভ উদ্যোগ, ঠিক আছে, যে পরিবারে থ্যালাসেমিয়া রোগী রয়েছেন তারাই বোঝেন যে এর জন্য রক্ত কতটা জরুরি, যেটা বলছিলাম। এছাড়া আর কে বলতে পারে, জেলায় হচ্ছে, তো সেক্ষেত্রে ব্লক সভাপতি বলতে পারে, রাজ্য জেলা স্তরের হচ্ছে জেলা শাসক বলতে পারে, ঠিক আছে, অতিরিক্ত জেলা শাসক বলতে পারে, এরা বলতে পারে, অর্থাৎ জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা বলতে পারে, যে সরকারি বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের যোগান কমে গিয়েছে, থ্যালাসেমিয়া রক্তাল্পতায় ভোগা রোগীরা সমস্যায় পড়েছেন, মানে রক্ত অ্যাকচুয়ালি কাদের দিতে হয়, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের দিতে হয়, যারা রক্তাল্পতায় ভোগেন মানে অ্যানিমিক যারা, তাদেরকে দিতে হয়, গর্ভাবস্থায় যে সমস্ত প্রসূতিরা রয়েছে তাদেরকে দিতে হয়, প্রেগনেন্ট উইমেনদেরকে দিতে হয়। তো এই এদের কথা মাথায় রেখে রক্তদান শিবিরটা আয়োজন করা হয়েছে জেলা জুড়ে, ঠিক আছে।
তাই জন্য শিবিরের আয়োজনের মাধ্যমে আগামী দিনে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়বে বলেই তিনি জানিয়েছেন। হলো, তাহলে এইভাবে আমার প্রতিবেদন লেখার সব থেকে সহজ উপায় মনে রাখতে হবে যেটা, যে আমাকে পয়েন্ট গুলো মনে রাখতে হবে। আমি 3টে প্যারা করব, তার থেকে বেশি নয়। 3টে প্যারায় কোন প্যারাতে কি কি পয়েন্ট যাবে দিলে আমি ফটাফট সেই পয়েন্ট ধরে লিখে দিয়ে চলে আসবো, পরের প্রশ্নে চলে যাব। তাহলে আমাকে ভাবতে হবে না এত। তাহলে দুটো প্রতিবেদন নিয়ে কারোর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে বল। ম্যাম, আপনি কালকে যে প্রতিবেদনের নিয়মটা একটু বলছিলেন না, যে প্রথমে কি লেখা হবে, বডিতে কি লেখা হবে, লাস্টে নিজের মতামত দেওয়া যাবে না, ওটা একটু আরেকবার বলবেন, আমি একটু লিখে নেবো। হ্যাঁ বল। আহ প্রথমে হচ্ছে যে প্রতিবেদনের ক্ষেত্রে একদম প্রথমে, এটা মানে সাধারণ প্রতিবেদনের কথা বলছি, মানে এক একটা প্রতিবেদনে এক এক ধরনের টপিক আসে, ঠিক আছে। এবার সাধারণ প্রতিবেদন ওভারঅল, যেমন আমি এই ধরনের প্রতিবেদনগুলো বলছি, যেমন রক্তদান শিবির, ঠিক আছে। তাহলে কবে হয়েছে, কখন হয়েছে, কোথায় হয়েছে, আর তারিখ তো আমি বলেছি মেনশন করবে না। তো এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো আহ, যেগুলো, যেমন বই মেলা, যেমন রক্তদান শিবির, পুষ্প প্রদর্শনী, আমি হয়তো বলতে পারি যে সরস্বতী পুজো উপলক্ষে পুষ্প একটা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। তাহলে এর জন্য আমার মনে হয় না যে সেভাবে কোনো গুরুত্বপূর্ণ তারিখের প্রয়োজন আছে। স্বাধীনতা দিবস উপলক্ষে বা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বা গান্ধীজির জন্মদিন বা বিবেকানন্দের জন্মদিন বা নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, এগুলো শুভ উদ্যোগ নিঃসন্দেহে। তাহলে ফার্স্ট প্যারাতে কোথায় কবে অনুষ্ঠিত হচ্ছে, কতজন সেখানে অংশগ্রহণ করেছে। এবার এটা যদি অ্যাক্সিডেন্ট হতো, তাহলে কোথায় কখন হয়েছে অ্যাক্সিডেন্টটা, কতজন মারা গিয়েছে, কতজন আহত হয়েছে, এইটা। দ্বিতীয় প্যারাতে হচ্ছে যদি এই ধরনের বিষয় হয়, তাহলে কিভাবে সচেতনতা তৈরি করবে মানুষের মধ্যে, সেকেন্ড প্যারাতে। কোন রকম কোনো কিছুর অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, মানে রক্তদান শিবির বা বই মেলা বা পুষ্প প্রদর্শনী, তাহলে সেই ক্ষেত্রে সেই অনুষ্ঠানে কারা কারা এসেছিলেন, তারা কারা কারা এসেছিলেন, কারা যুক্ত ছিলেন, কিভাবে সচেতনতা বাড়ানোর প্রতি তারা লক্ষ্য করেছেন, বা সেই অনুষ্ঠান সম্পর্কে তারা কি বলেছেন সেটা শেষে দেবে, শেষের প্যারাটাতে। আর এখানে কিভাবে মানুষের ইনভলভমেন্টটা কতজন মানুষ যুক্ত হয়েছিল, উদ্দেশ্য কি ছিল, পুরো অনুষ্ঠানটার উদ্দেশ্য কি ছিল, এই বিষয়গুলো। আর একদম লাস্ট প্যারাতে ওই অনুষ্ঠান সম্পর্কে বিশিষ্ট ব্যক্তিরা কি বলেছেন। গতকালের ক্লাসেরও আমি রেকর্ডেড ক্লাস দিয়ে দিয়েছি, একবার তবুও একবার শুনে নিন, ঠিক আছে। আর ম্যাম, অ্যাক্সিডেন্টাল হলে লাস্টের প্যারাতে কি দেবো? অ্যাক্সিডেন্টাল হলে লাস্টের প্যারাতে কোনো মন্ত্রী, মানে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, সাপোজ রেল অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে রেল মন্ত্রী কত টাকা ক্ষতিপূরণ ঘোষণা করছেন, যে রাজ্যে হচ্ছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কত টাকা ক্ষতিপূরণ ঘোষণা করছেন, আর আহতদের কি কি সুবিধা দেওয়া হবে, নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে, আহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে। আর প্রত্যেক, মানে যারাই এই ঘটনার সঙ্গে, যারা এই ঘটনায় যাদের ক্ষতি হয়েছে, সেই ক্ষতির মানে ক্ষতিগ্রস্ত পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হবে, সরকারি চাকরি। ঠিক আছে ম্যাম। ব্যাস, এই হলো প্যাটার্ন। এই প্যাটার্ন গুলো মনে রাখলে লেখাটা খুব ইজি হয়ে যাবে তুলনামূলক। আচ্ছা, এটা হলো। এবারে আসি ভাবার্থতে। আচ্ছা,
ভাবার্থ সম্পর্কে বলো, আগে বলো দেখি শুনি তোমরা ভাবার্থটার কি বুঝেছো না কি টাইটেল করেছো আগে বলো। ম্যাম করেছিলাম সমাজের বৈষম্যতা। 1/3 করতে গেলে 30টা ওয়ার্ডে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এবার কি করব বলছি যে বর্তমান সভ্যতায় দেখি এক জায়গায় একদল মানুষ অন্ন উৎপাদনের চেষ্টায় নিজের সমস্ত শক্তি নিয়োগ করেছে, অর্থাৎ এক শ্রেণীর মানুষ তার খাদ্য উপার্জনের জন্য সমস্ত শক্তি যাবতীয় পরিশ্রম করে চলেছে। আর আরেক জায়গায় একদল মানুষ স্বতন্ত্র থেকে সেই অন্নে প্রাণ ধারণ করে চলেছে, মানে সে তেমন কিছুই করছে না, নিজে আলাদা থেকে প্রাণ ধারণ করছে সেই খাটিয়ে মানুষদের উপরে বসি, যাই বলি। আচ্ছা, চাঁদের যেমন এক পিঠে অন্ধকার, এইটা হচ্ছে তুলনা, এটা কখনো দেব না। অন্য পিঠে আলো, এও সেই রকম, এই লাইনটা কিচ্ছু নেই এটাতে, একদম বাদ। চাঁদের প্রসঙ্গ আসবেই না লেখার মধ্যে, এটা হচ্ছে বাদ, কারণ এটাতে তুলনা রয়েছে। একদিকে দৈন্য মানুষকে পঙ্গু করে রেখেছে, অন্যদিকে ধনের সন্ধান ধরে অভিমান ভোগবিলাস সাধনের প্রয়াসে মানুষ উন্মত্ত। অর্থাৎ একদিকে দৈন্য মানে দারিদ্রতা মানুষকে পঙ্গু করে রেখেছে, তাকে কিছুই করতে দিচ্ছে না। অন্যদিকে ধনের সন্ধান মানে কিছু এক সংখ্যক মানুষ তারা সমস্ত কিছু ভোগ করছে, বিলাস অর্থাৎ তাদের বিলাসিতা, তাদের জীবনে তারা উন্মত্ত হয়ে রয়েছে। তারা অন্য শ্রেণী যাদের উপর বসে তারা খাচ্ছে তাদের কথা তারা ভাবছেই না। অন্নের উৎপাদন হয় পল্লীতে মানে গ্রামে, গ্রামে আমরা যে খাদ্য গ্রহণ করি তার উৎপাদন হয়। আর অর্থের সংগ্রহ চলে নগরী, অর্থাৎ সেই যে খাবার সেটাই বিক্রি করা হয়, মানে এক কথায় আমরা বলতে পারি তার যে ব্যবসাটা সেটা চলে হচ্ছে শহরে, নগরে মানে হচ্ছে শহর। অর্থ উপার্জনের সুযোগ ও উপকরণ যেখানেই কেন্দ্রীভূত, মানে অর্থ আর উপার্জন এই দুটোই কাকে কেন্দ্র করে হচ্ছে, মানে শহরকে কেন্দ্র করে হচ্ছে। স্বভাবত আরাম আরোগ্য আমোদ শিক্ষার ব্যবস্থা, মানে এই আরাম আরোগ্য আমোদ শিক্ষা সবকিছুই যেন শহরের মানুষের, কারণ তাকে কেন্দ্র করেই সবকিছু হচ্ছে, প্রতিষ্ঠিত হয়ে অপেক্ষাকৃত অল্প সংখ্যক লোককে ঐশ্বর্যের আশ্রয় দান করে। তার ফলে অল্প সংখ্যক মানুষই কিন্তু জীবনে ঐশ্বর্য মানে তারা বিত্তবান হয়, বা তারা মানে আর কি বলবো, তারাই প্রকৃত সম্পদ লাভ করে থাকে, এই হলো মূল বিষয়। তাহলে আমরা প্রথম থেকেই দেখছি পুরো লেখাটার মধ্যে একটা বৈষম্য কাজ করেছে। প্রথমে কিন্তু আমরা শহর আর নগরের বৈষম্য, কিন্তু শহর আর গ্রামের বৈষম্য কিন্তু প্রথমে আসেনি। প্রথমে হচ্ছে একদল খাদ্য উৎপাদন করছে আর একদল সেই খাদ্যটাই খাবার মানে খাচ্ছে, আর সেই এটা একটা গেল। আর দ্বিতীয়ত হচ্ছে একদল মানুষ এত পরিশ্রম করে খাদ্য উৎপাদন করছে তারা আলটিমেটলি দারিদ্রতাই বহন করছে, আর অন্য দল মানুষ যারা কিনা কি বলবো, তারা হচ্ছে যাদের মধ্যে যারা পরিশ্রম আলটিমেটলি করেনি, তারা কি হচ্ছে সমস্ত বিলাসিতা তাদের জন্য। তার কারণ হচ্ছে এই শহরকে কেন্দ্র করেই যাবতীয় অর্থনৈতিক মানে রুটি রোজগার আমরা যেটাকে বলি কাজ অর্থের যোগান, সেটা শহরকে কেন্দ্র করেই হয়, তাই শহরের মানুষই বেশি সুবিধা লাভ করছে। কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গা থেকে আমরা জানতে পারছি যে খাবার কিন্তু তৈরি হয় গ্রামে, কিন্তু শহরের মানুষ সেখান থেকে এই পুরো খাবারের ডিস্ট্রিবিউশনটা হয় বলে বা অর্থের যোগানটা থাকে বলে সেখানকার মানুষই প্রকৃত সুযোগ সুবিধা সবকিছু লাভ করে। এর ফলে কি হচ্ছে, একটা অল্প সংখ্যক মানুষ তারাই কিন্তু জীবনে ঐশ্বর্য লাভ করছে, তারাই কিন্তু জীবনে যাবতীয় সুযোগ সুবিধা, তারাই কিন্তু বিত্তশালী হয়ে ওঠে। এই হলো পুরো প্যাসেজটার মূল বিষয়বস্তু, ঠিক আছে? এবার এটাকে আমাকে 30টা ওয়ার্ডে লিখতে হবে। আচ্ছা, এবার আমি শুনি যে ভিতরে কি লিখেছে, একটু শুনি। আমি বলবো। বলো। আমি লিখেছিলাম সমাজের এক শ্রেণীর মানুষ অন্নের যোগান দিতে ক্লান্ত, অন্যদিকে একদল ভোগবিলাস ও ঐশ্বর্যে মত্ত। একদিকে গ্রামের এই থামো। এক শ্রেণীর মানুষ অন্ন, অন্ন শব্দটা হচ্ছে এখানে প্যাসেজেই আছে, তাই এই অন্ন শব্দটাকে চেঞ্জ করা যেতে পারে, সেটাকে খাদ্য করো।
আচ্ছা, তারপর লিখেছি একদিকে গ্রামের চরম দারিদ্রতা, অন্যদিকে শহরের উন্নত বিলাসবহুল জীবনযাত্রা সমাজের বৈষম্যময় চিত্র তুলে ধরেছে। কতগুলো ওয়ার্ড 27টা শব্দ হয়েছে? হয়েছিল। 27। 27টা। 27। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, আমি বলবো, হ্যাঁ। বলছি বর্তমান পৃথিবীতে একদল মানুষ খাদ্য উৎপাদন করছে, অন্যদিকে আর একদল মানুষ সেই তার অর্থ দিয়ে সেই খাদ্য কিনে ভোগ বিলাস করছে। একদিকে ধনী মানুষ হচ্ছে পঙ্গু, অন্যদিকে পরিশ্রমী মানুষ হচ্ছে দরিদ্র। যেখানে বেশি অর্থ এই সেখানে ধনী মানুষ পঙ্গু কি করে হলো? না, হ্যাঁ, ধনী মানুষই তো পঙ্গু হচ্ছে। আচ্ছা, ধনী মানুষ পঙ্গু নয়, মানে ধনী মানুষকে একদিকে দৈন্যতা মানুষকে পঙ্গু করে রেখেছে, দারিদ্রতাই তো মানুষকে পঙ্গু করে রেখেছে। ও আচ্ছা, এটা তাহলে আমি বুঝতে ভুল করেছি। হ্যাঁ। আর লাস্ট লাইন লিখেছি যেখানে অর্থ সেখানে ঐশ্বর্য এবং তার ভাগিদার যৎসামান্য মানুষ, শহরে যৎসামান্য মানুষ। হ্যাঁ, এমনি মোটামুটি ঠিক আছে। শেষ দিকটা কতগুলো ওয়ার্ড হয়েছে? কতগুলো? আমার ওই 32টা মতোই হবে। 32টা। ঠিক আছে, ওটা আরো একটু দুটো এদিক ওদিক করলে ওটা কমবে সামান্য, এই দুটো ওয়ার্ড এদিক কমানো যাবে আর, ঠিক আছে। ঠিক আছে, এমনি শেষ দিকটা ঠিক আছে। ওই সেকেন্ড একটা যে লাইনটা বললাম ওই লাইনটা ঠিক করে নিই, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর ম্যাম বলবো আমি? হ্যাঁ হ্যাঁ বল। লিখছি যে সাম্প্রতিককালে গ্রাম ও শহরের মানব জীবনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। গ্রাম খাদ্য উৎপাদনের কেন্দ্র হলেও দারিদ্রতায় ভোগে। গ্রাম ও শহরের মানুষের জীবন ধারণে লেখো, আচ্ছা। বা জীবন যাত্রায়। জীবনযাত্রায় ঠিক আছে। গ্রাম খাদ্য উৎপাদনের কেন্দ্র হলেও দারিদ্রতায় ভোগে, অন্যদিকে শহর সেই উৎপাদিত সম্পদ উপভোগ করে। এই পার্থক্যই আধুনিক সমাজের বৈষম্য সৃষ্টি করে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ম্যাডাম মোটামুটি আমি হয়েছে। ম্যাডাম আমি বলবো, নেক্সট। ঠিক আছে। সমাজে কিছু সংখ্যক মানুষ যারা গ্রামে বসবাস করেন নিজেদেরকে প্রাণপণে উৎসর্গ করে খাদ্য জোগাড় করে চলেছেন হুম। তাদের সাধারণ জীবনযাপনের জন্য। আরেক শ্রেণীর মানুষ যারা শহরে বসবাস করেন ভোগবিলাসে ব্যস্ত ও তারাই আমোদ প্রমোদ ও লেখাপড়ার সঙ্গে যুক্ত। হুম। আর লিখিনি ম্যাম, এইটুকাই লিখেছি। ম্যাম আমি বলবো, আরেকটা লাইন তো শেষে কটা হয়েছে ওয়ার্ড? ওয়ার্ড মোটামুটি হয়েছে 30টা মতো। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। ঠিক আছে, একেবারে ম্যাম বলছিলাম একটু মার্কস গুলো যদি বলতেন, মানে কিরকম মার্কস আসতে পারে এই লেখাতে। সবগুলো তো মানে এই মুহূর্তে মানে মার্কসটা দেখতে গেলে হচ্ছে যে কয়েকটা জায়গায় আমাকে একটুখানি মানে খুঁটিয়ে দেখতে হয়, ঠিক আছে। তো আচ্ছা, 15 নম্বরের অ্যাভারেজে 15 মার্কসের অ্যাভারেজে বলছি। 15 মার্কসের অ্যাভারেজে প্রথমে যে বলেছিলে আমাকে, ওর লেখাটা তো ভালোই হয়েছিল, ঠিক আছে। আমি বলেছিলাম। হ্যাঁ, 8-9 মতো তো হবেই ওটাতে, ঠিক আছে। 9 তো হবে আশা করা, 8-9 হবে। আচ্ছা, বাংলাতে এমনিতে আসলে এটা মার্কসটা হচ্ছে ভ্যারি করে, এবার কেউ তার মনে হচ্ছে না। হ্যাঁ সেটাই, কোনো টিচারের খুব ভালো লাগতে পারে, কারো ভালো না লাগতে পারে, কেউ এভারেজ নাম্বার দিতে পারে, ওটা তো টিচারের উপরই ডিপেন্ড প্রফেসররা করবে। তবে হ্যাঁ, এখন এটা তো আগে খুবই ম্যাটার করতো, আগে খুবই ম্যাটার করতো পিএসসি তে, ঠিক আছে। একেবারেই নম্বর দিত না, কিন্তু এখন পিএসসি যেটা করে। হ্যাঁ করেছিল ওই আইসিডিএস এ ভয়ঙ্কর রকম। আমি বাংলাতে 44 পেয়েছিলাম, হ্যাঁ, সেখানে ভয়ঙ্কর আমার একটা ভয়ঙ্কর ফ্রেন্ড পেয়েছে 89। হ্যাঁ, তো ওই যেটা হচ্ছে যে এখন যেটা পিএসসি করে যে একটা দিয়ে দেয়, মানে মোটামুটি একটা এভারেজ। আউটলাইন আচ্ছা, টেনে দিয়েছে, ঠিক আছে, খাতার তাহলেই কোনায়। ভালো। হ্যাঁ, আউটলাইন একটা টেনে দেবে ওরা, যে উত্তরটা এরকম হওয়া উচিত, মানে এই পয়েন্ট গুলো থাকলেই তার বেসিসে নম্বর দেবেন। হ্যাঁ, বানান ভুল থাকলে সেটা আলাদা কথা, বা সেন্টেন্সের কনস্ট্রাকশন ঠিক নেই, বাক্য গঠন করতে পারেনি, সেক্ষেত্রে তো নম্বর কাটবে, এই দুটো ক্ষেত্রে নম্বর কাটবে, কিছু করার। তবে এটা ঠিক যে কলকাতা বিশ্ববিদ্যালয় সাধারণত পিএসসির খাতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কাছেই যায়,
সেটা হলে একটু কপালে দুঃখ থাকে, ঠিক আছে? ওদের কিছুতেই মনোপুত হয় না কোনো কিছু। সেটা হলে হবে, নচেত হলে ঠিক আছে। যাই হোক, বলো নেক্সট। ম্যাম আমি বলবো, হুম হুম হুম। গ্রামের কৃষিজীবী মানুষ খাদ্য উৎপাদন করে, সেই খাদ্যে সকলের উদরপূর্ণ হয়, অথচ সেই গ্রাম সর্বদা রয়েছে এক অন্ধকার। সেখানে বসবাসকারীরা কোনো রকম শহরের সুখ স্বাচ্ছন্দ্য ভোগবিলাস থেকে বঞ্চিত থাকে। শহরের যুগোপযোগী সকল সুযোগ সুবিধা লব্ধ হয় এবং তা কিছু সংখ্যক মানুষের জন্যই সংগৃহীত হয়ে থাকে। লেখাটাকে আরেকটু কি বলবো, একটু সহজ সরল করতে হবে, ঠিক আছে? হ্যাঁ একটু সহজ সরল করতে হবে। আর একটা হচ্ছে যে লেখাটা তবু একবার তুমি গ্রুপে দিয়ে দিও, কপি চেকের গ্রুপে একবার দিও, আমি ওটাকে ঠিক করে দিব। আর ঠিক হলো আছে। কতগুলো ওয়ার্ড হয়েছে? 38। হ্যাঁ, এই জন্যই তো বললাম না, ওয়ার্ড হ্যাঁ লিমিটটা একটু বড় হয়েছে, হ্যাঁ অনেক কিছু বড়। কারেকশন করতে হবে। হ্যাঁ, এটাকে একটু ঠিক করবে, ঠিক করে আমাকে কম করে তারপরে পাঠাবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আর আর কেউ বলবে? না নিলে আমি এবার উত্তরটা বলবো, বলো। ম্যাম আমি একটু অন্য লিখেছি, মানে ঠিক হয়েছে কিনা হ্যাঁ বলো, বলবো। বলো, হ্যাঁ। মানে আমি লিখেছি যে সমাজের বৈষম্যতা বা ইয়ে লিখেছি। ওকে ম্যাম। ম্যাম হ্যাঁ বলো। করলাম সেটা হচ্ছে যে প্রথমত উৎপাদক আর ভোক্তার সম্পর্ক, এটা একটা হতে পারে। সামাজিক বৈষম্য যেটা দিয়েছো সেটাও হবে, ঠিক আছে? ধনী এবং দরিদ্রের বৈষম্য, এটাও হবে। সমাজে ধনী ও দরিদ্রের বৈষম্য, এটাও হবে। আচ্ছা, বর্তমানে কিছু মানুষ, বর্তমানে এই যে বর্তমান সভ্যতায় আছে, আচ্ছা এটা সাম্প্রতিক কালেও হবে আবার বর্তমানেও হবে, সাম্প্রতিকতম সময়ে হবে। হুম, সাম্প্রতিকতম সময়ে এটাও হবে। কিছু মানুষ খাদ্যের জন্য, আচ্ছা কেন বলেছি খাদ্যের জন্য, তার কারণটা হলো কি করছে, এই যে অন্নর কথা এসেছে, তো অন্নর একটা সিনোনিমস হিসেবে আমি এখানে খাদ্য, সমার্থক শব্দ হিসেবে খাদ্যটা, খাদ্যের জন্য নিরন্তর পরিশ্রম করছে। যেহেতু এই যে শক্তির কথা বলা হয়েছে, তারা নিজের সমস্ত শক্তি মানে পরিশ্রম করছে, অপর সংখ্যক মানুষ তার উপর নির্ভর করে জীবন ধারণ করছে। হলো উৎপাদকের দল অসহায়, যারা উৎপাদন করছে তারা অসহায়, ভোক্তারা হচ্ছে ভোগ বিলাসী, তারা সমস্ত কিছু ওই আমোদ প্রমোদ করছে এইগুলো। গ্রামের মানুষ বঞ্চিত হয়, শহরের মানুষ বিলাসিতা করে। কেন বলেছি এই কথাটা? একদম সহজ সরল ভাষায়, যেটা হচ্ছে যে গ্রামের মানুষ সত্যি তোরা পঙ্গু করে রেখেছে ওদের, তোরা বঞ্চিতই তো হচ্ছে, ঠিক আছে? অর্থের দিক থেকে বা আর্থিক আহ সংস্থানের দিক থেকে, এটাও লিখতে পারো যে আর্থিক সংস্থানের দিক থেকে গ্রামের মানুষ অসহায়, আর শহরের মানুষ যেটা হচ্ছে এখানে তারপরে এসেছে বিলাসিতা করে। কারণ এখানে আমি কেন গ্রাম আর শহরের ব্যাপারটা পরে এনেছি, তোমাদের প্যাসেজে কিন্তু গ্রাম আর শহরের ব্যাপারটা পরেই আছে, প্রথম থেকে নেই। প্রথমে কিন্তু দুটো শ্রেণীর মধ্যে একটা বৈষম্য বা একটা প্রভেদ দেখানো হয়েছে, তারপরে গ্রাম আর ওই যেখান থেকে পল্লী ব্যাপারটা এসেছে, ওইখান থেকে কিন্তু গ্রাম আর শহরের কনসেপ্টটা এসেছে, সেই কারণে এটাকে আলাদা করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমি আবার এই উইকে যেমন ফুল মার্কসের উপর এক্সাম নিয়েছিলাম, এখানে খাতাগুলো দেখে দেবো এবং নেব। স্যাটারডে তোমাদের নেক্সট ক্লাস হবে আমার, আর এই সপ্তাহে হতে পারে যে স্যার যদি ক্লাস নেন তাহলে এই সপ্তাহে হয়তো ক্লাস হবে, ঠিক আছে? সেটা আমি পরে বলে দেবো গ্রুপে যদি নেন। কিন্তু আমার ক্লাস আমি স্যাটারডেতে নেব, শনিবার দিনকে। আর আমি যেমন পরীক্ষা নিই, বৃহস্পতিবার দিনকে পরীক্ষা নেব, ঠিক আছে? ম্যাডাম কি লিখতে হবে? কি লিখতে হবে সেটা আমি কোশ্চেন পেপারে বলে দেবো, ওটা ওই
যেমন আচ্ছা। টাইমিং থাকবে ওরকম একটা প্রতিবেদন থাকবে, একটা ভাবার্থ থাকবে, একটা বঙ্গানুবাদ থাকবে, যেমন আগের দিন ওই ম্যাম বলছিলাম practice এর এটার মতো। পিডিএফটা দিয়ে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম আর খাতাগুলো কবে দেবেন? ঠিক আছে, এই অবধি থাকলো। তাহলে স্যাটারডেতে ক্লাস হচ্ছে, আর তার মধ্যে আমি খাতাপত্র সব দেখে দিচ্ছি। থ্যাংক ইউ।